এখন তো আমরা সবাই ইংলিশ হয়ে গেছি, এবং এই অধিবেশনে হয়ে আসে দেখলাম যে আমরা উর্দু হয়ে গেছি। অধিবেশনের সুবাদে বিশেষ করে সরকারি দলের বন্ধুদের কাছ থেকে বুঝে না বুঝে উর্দু শুনে কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ তাদেরকে। মাননীয় স্পিকার, এই দুইটা সময় মানুষ অগ্রিম তাদের শ্রম বিক্রি করে দিত। পেটের ক্ষুধায় ধান কাটার মৌসুমে একজন মানুষ যদি তখন 12 টাকা বেতনে কাজ করত, তাহলে অগ্রিম হিসাবে 5 টাকা বেতনেই পেটের ক্ষুধার কারণে তার শ্রম বিক্রি করে দিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। তবে এটা ঠিক, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল, তারা যদি সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতেন, তাহলে 54 বৎসর অতীতে ফেলে আসা এই দেশটা আরো বহুদূর এগিয়ে যেত। এই জন্য ক্ষমতায় যখন কেউ থাকেন, তখন তিনি অনেকটা ফিরিস্তার মতো অভিনয় করেন। অন্যদের শুধু দোষ দেখেন, দুর্নীতি দেখেন, অতীতের সব দুর্নীতি দেখেন। ওই মনে পড়ে গেল একজন মেহমানের কথা। উনি খাইতে বসেছেন, তো উনি হাত দেন না, অনেকক্ষণ বসে আছে। যিনি আতিথেয়তা করবেন তিনি এসে বললেন যে আপনি যে হাত দিচ্ছেন না। বলে কিসে হাত দিব, কয়েকটা ভাত দিয়ে রেখেছো, সাথে আর কিছু লাগবে না? কয়ে যে আপনি না একটু আগে এখানে এসে বললেন। হেই ধুত! তা আমি এসে জিজ্ঞেস করলাম যে কারে আপনি ধমক দিলেন? কয় না, ওইদিকে একটা পবিত্র ঘরে একটা কুকুর ঢুকতে লাগছিল, এখান থেকে 4000 মাইল দূরে, আমি একটু এখান থেকে তাড়িয়ে দিলাম। বলল, বাহ, আপনি 4000 মাইল দূরের কুকুর দেখলেন, কিন্তু ভাতের নিচের আপনি রুশটা দেখতে পারলেন না। ক্ষেত্র বিশেষে আমাদের অবস্থান এমন হয়েছে, আমরা অনেক দূর দেখি, কিন্তু আমার গায়ে বগলে আমার যে দুর্বলতা বা গন্ধ, সেটা আমরা দেখি না বা বুঝার চেষ্টা করি না। অন্যের দোষের তালিকা তৈরি করা খুবই সহজ। মানুষ কখনো মহৎ হতে পারে না যে শুধু অন্যের দোষের তালিকা তৈরি করে। মানুষ সেই মহৎ হয় যে নিজের দোষ খুঁজে বেড়ায়, যে আমি কোন ভুল করেছি। যখন মানুষটি নিজের ভুলের দিকে তাকায়, তখনই তার সংশোধনের রাস্তাটা খোলা হয়ে যায়। আর অন্যের ভুল যখন খুঁজতে থাকে, তখন তার কিন্তু আর ওই ভুল থেকে, নিজের ভুল থেকে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। আমি এখানে এসে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আমি কি মহান জাতীয় সংসদে বসে আছি, নাকি আমি জেগে জেগে ঘুমাচ্ছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি বাস্তবেই ইতিহাস শিকার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এখানে বসেছি? আমাদের 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি, তাহলে 80% ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে? আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি, তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা, পেশাজীবী, ছাত্র শিক্ষক, সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো, মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই। আমি কি সেই প্রোটেকশন পাবো? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল
যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাব? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি, তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়। আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাবো? ছাত্রদের কাছে যখন গিয়েছি, তাদের জিজ্ঞাসা ছিল অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাব, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাব? এমন একটা শিক্ষাঙ্গনকে আমরা পাব? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি, তাদের চাহনি, তাদের ভাষা ছিল আমরা কি একটু মানবিক মর্যাদা পাব? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি, তার জিজ্ঞাসা ছিল জাল যার জ্বলা তার, এ তো শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি, তখন বলেছে আমাদের তো হাঁসপাস অবস্থা। আমি যখন জমিতে ফসল ফলাতে যাই, তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই, তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়।